সবাই আমার শুভেচ্ছা জানান। তোমরা জানো আমরা ফিজিক্স অলিম্পিয়াড বেশ গত 10-11 বছর তারও বেশি ধরে করছি। তো আহ, আমাদের যেটা হয়ে থাকে যে বিভিন্ন জায়গায় আমরা যাই এবং ছেলেপুলের কাছে বিভিন্ন প্রশ্ন পাই যে অলিম্পিয়াডের সিলেবাস কি, প্রশ্ন কেমন হয়। তো আমরা এই শর্টকামিংটা অ্যাড্রেস করার জন্য আমরা ভেবেছি যে কয়েকটা ছোট ছোট এপিসোডে আমরা এই স্যাম্পল কোয়েশ্চেনগুলো নিয়ে এবং সিলেবাস নিয়ে একটু আলাপ করব। সেই ধারাতেই আজকে আমরা ক্যাটাগরি সি, যেটা ক্লাস 9 আর 10-এর বাচ্চাদের রয়ে গেছে, তাদেরকে নিয়ে এই ক্যাটাগরি সি এর সিলেবাসটা নিয়ে একটু আমরা আলাপ করতে চাচ্ছি। তো সিলেবাসটা অলরেডি আমাদের ওয়েব পেজে রয়ে গেছে। তো আমি যেটা যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবা এর ভেতরে অনেক কিছু যাওয়া দেওয়া আছে, ইংরেজিতে আছে, বাংলায় আছে। তবে একটা জিনিস কিন্তু বলে রাখি প্রথমেই, ক্যাটাগরি সি এর যে সিলেবাসটা রয়েছে এর মানে এই না যে শুধুমাত্র সি এর ভেতর যা আছে শুধু সেটা পড়লেই হবে। এর মানে হচ্ছে এর আগের যা কিছু আছে অর্থাৎ ক্যাটাগরি এ, বি, সেটার সিলেবাসও কিন্তু এর ভেতর অন্তর্ভুক্ত রয়ে গেছে। তো এই হিসাবে ধরলে আমাদের তো কিছু কিছু ম্যাথমেটিক্যাল জিনিস প্রথমে খেয়াল রাখতে হবে এবং সেই প্রিরিকুইজিটটা আমরা প্রথমেই আলাপ করেছি। যেমন তার ভেতর রয়ে গেছে অ্যালজেব্রা, কিছু ট্রিগোনোমেট্রি, হালকা ক্যালকুলাস এবং স্ট্যাটিস্টিক্স। এখন এখানে একটু বলতে পারি যে অনেকেই বলে হচ্ছে আমার ক্লাসে 9-10-এ তো ক্যালকুলাস পড়ানো হয় না, স্ট্যাটিস্টিক্স ওভাবে কিছু আসা যায় না। তো এখন যেটা খেয়াল রাখতে হবে যে অলিম্পিয়াড কিন্তু আমরা কিন্তু এটা বৃত্তি পরীক্ষা না। বৃত্তি পরীক্ষাতে আমাদের এইচএস এই যেটা টেক্সট বুক বোর্ডে সেটা একটা সিলেবাস দেওয়া থাকে, কিন্তু আমাদের মেইন পারপাস এখানে হচ্ছে অবশ্যই তোমাদের ফিজিক্সের প্রতি আগ্রহ বাড়ানো, কিন্তু এর পাশাপাশি যে জিনিসটা খুবই দরকার সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যে অলিম্পিয়াড হচ্ছে সেখানে কম্পিট করার জন্য টিমের প্রিপারেশন তৈরি করা বা টিমের উপযুক্ত যারা সদস্য হতে পারবে তাদেরকে বাছাই করা। এখন আমরা যখন বাইরে যাই, আমি এরকমও দেখেছি যে চায়নায় ক্লাস 11-এর কোয়েশ্চেনের ভেতর ইউনিভার্সিটি থার্ড ইয়ার লেভেলের ম্যাথ বসিয়ে দিয়ে রেখেছে, এবং যখন আমরা বাকিরা সবাই চেঁচামেচি করেছে, "এই, এটা কি সিলেবাস, এটা সিলেবাসের বাইরে", তখন সে বলে, "আরে আমার ছেলেপুলে তো এগুলো সব জানে"। তো তার মানে বোঝা হচ্ছে যে এই যে অলিম্পিয়াডে যা নিয়ে আলাপ করতে হয় সেটা শুধুমাত্র সিলেবাসের গণ্ডি, যেটা স্কুল কলেজের সিলেবাস সেই গণ্ডি না, তার বাইরেও কিছু কিছু জিনিস পড়তে হয়। তো এরই ধারায় আমরা মনে করি যে কিছু কিছু হালকা পাতলা ক্যালকুলাস এবং পাশাপাশি স্ট্যাটিস্টিক্স, ট্রিগোনোমেট্রি এগুলো জানা প্রয়োজন আছে। তো এটা সিলেবাস ওয়েবসাইটেই দেওয়া আছে। তো এটা নিয়ে আমি অতটা আলাপ করতে চাচ্ছি না, কারণ এটা ম্যাথামেটিক্স। তবে এখানে একটা জিনিস বলে রাখি, এটা আবারও বলে অনেকে, আমার নিজেরও ভুল ধারণা ছিল যে ম্যাথ অলিম্পিয়াডের যে ম্যাথ সিলেবাস আর ফিজিক্সের জন্য যে ম্যাথ, তার ভেতর কিন্তু ওভারল্যাপ তেমন খুব একটা নেই। তোমরা কেমন যে হয়তো যারা ম্যাথ অলিম্পিয়াড নিয়ে ঘাটাঘাটি করো দেখবে সেখানে প্রবাবিলিটি আছে, কম্বিনেটোরিক্স আছে, এগুলো জিনিস আমার এখানে লাগে না। এখানে বরং বেশি এমফেসিস হচ্ছে ক্যালকুলাস, বাইনোমিয়াল থিওরেম, ট্রিগোনোমেট্রি এগুলো। যাই হোক, তাহলে আমরা সিলেবাসের দিকে তাকানো শুরু করি। তো সিলেবাসে প্রথমেই যেটা শুরু করে, এখানে একটা জিনিস বলে রাখি, এটা মোটা দাগে যদি দেখো তাহলে তোমরা যারা 9-10-এ আছো, এই সিলেবাসটা কিন্তু ক্লাস 11 লেভেলের জিনিসপত্র নিয়েও কিন্তু এর ভেতরে আছে। সো এই জন্য প্রথমেই যে জিনিসটা পড়তে হয় সেটা হচ্ছে ভেক্টর নিয়ে। তো ভেক্টর কি জিনিস, ভেক্টর আর স্কেলারের পার্থক্য কি, ভেক্টর আর স্কেলার কিভাবে যোগ করতে হয়, এবং ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি সেখানে ডট প্রোডাক্ট আছে, ক্রস প্রোডাক্ট আছে। ডট প্রোডাক্টে যেখানে দুটো ভেক্টর নিয়ে আমরা স্কেলার বের করি, ক্রস প্রোডাক্টে দুটো ভেক্টর নিয়ে আমরা একটা আরেকটা ভেক্টর বের করি। এই নিয়মগুলো জানতে হবে এবং কিভাবে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, তার দিক কি, এগুলো জানাটা আমাদের প্রয়োজন। আরেকটা জিনিস লাগবে যে যেমন ধরো অনেকগুলো জায়গায় আমরা সাধারণত কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কাজ করি, এক্স আর ওয়াই অ্যাক্সিস যারা পারস্পরিকভাবে লম্ব। কিন্তু এছাড়াও আমরা পোলার কোঅর্ডিনেট ব্যবহার করতে পারি, যেখানে হচ্ছে এটা অবশ্য যারা জ্যোতির্বিদ্যা নিয়ে কাজ করে তাদের সবচেয়ে বেশি লাগে, জ্যামিতিতেও লাগে। আমরা এই পোলার কোঅর্ডিনেটটা আমাদের জানা প্রয়োজন আছে। তারপরে নেক্সট যে জিনিসটা আসবে, এটা আমি এমনি বই খুলেও এই ধারাতেই আছে, কিন্তু আমরা যখন পড়তে যাই তখন তার থেকে একটু উপরের লেভেলে। তো সেটা হচ্ছে যে কি কি জিনিস মাপা যায়, এবং মাপতে গেলেও আমরা যেগুলো জিনিস মাপি সেগুলো কতগুলো মৌলিক রাশির উপর ভিত্তি করে আমরা তৈরি করি, এবং সেটা কানেকশনটা আমরা ডিমেনশনাল অ্যানালিসিস দিয়ে করে থাকি। এখন এখানে যেমন একটা এক্সাম্পল বলে, এটা আমাদের হয়তো নাইভলি মনে হতে পারে, ও আমি তো এই জিনিসটা জানি অতএব, কিন্তু না, একটা ইন্টারন্যাশনাল সিস্টেম আছে, সেই সিস্টেমের সাথে পরিচিতি থাকা প্রয়োজন। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে এটা খুবই ক্লিয়ার হবে। যেমন আমরা যখন বিদ্যুৎ নিয়ে কাজ করি, স্থির বিদ্যুৎ নিয়ে কাজ করি, অনেকে হয়তো ভাবে ও চার্জ, কুলম, কুলম বোধহয় হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, কিন্তু আসলে তা না, কারণ কুলম আমরা সরাসরি মাপতে পারি না। তো এই মাপার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি বরং কারেন্ট অর্থাৎ অ্যাম্পিয়ারকে মৌলিক একটা অবজেক্ট হিসেবে ধরে নেওয়া হয়। তো এই জিনিসগুলো একটু খুঁটিয়ে নাটিয়ে পড়তে হবে। এবং একটা
রাশির সাথে অন্য রাশির কি সম্পর্ক, ডিমেনশনাল অ্যানালাইসিস কিভাবে করা যায়। যেমন ফর এক্সাম্পল, একটা ছোট্ট এক্সাম্পল দেই। আমরা সরল দোলকের অঙ্ক করি, যে সরলের দোলকের যে দোলনকাল আমরা জানি যে লেংথের স্কোয়ার রুটের সমানুপাতিক। এখন এটা এক্সপেরিমেন্ট করেও বের করা যেতে পারে, এটা ভেরিফাই করতে হবে, কিন্তু আমরা ডিমেনশনাল অ্যানালাইসিস দিয়েও সেটা জানি। যে যেমন ধরো যাক যে জি একদিকে আছে, জি জি হচ্ছে গিয়ে L/T², ওই সাইডেও লেংথ আসবে, আবার হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ যেটা সেটা আছে, দুদিকে যদি আমি মাত্রা মিলাই তাহলে দেখা যাবে এখানে এল এর মাত্রাটার সাথে স্কোয়ার রুট চলে আসবে। তো এই জিনিসগুলা আমাদেরকে জানতে হবে। আর হিস্টোরিক্যালি জানি, তাহলে এখন বেশিরভাগ ক্ষেত্রেই লোকজন যখন আহ পদার্থবিদ্যা পড়তে যায় প্রথমে শুরু করে নিউটনের সূত্র। তো নিউটনের সূত্র পড়তে গেলে মানে আরো পাশাপাশি অনেক কিছু জিনিসপত্র আছে। আমরা সাধারণত রৈখিক একটা মোশন নিয়ে অনেক সময় কাজ করি, হ্যাঁ, ut+12AT²। কিন্তু যেহেতু তোমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছো, তোমাদের নলেজ লেভেলটা এখনো বাড়াতে হবে। সো এর ভেতর যে জিনিসটা লাগে, যে মোশনের ভেতর জড়তা তো আছেই, কিন্তু যেমন ধরো কোনো জিনিস যদি রোটেট করতে যায়, তাহলে রোটেট করার সময় তাদের রোটেশনাল মোশন আসে, এবং সেইখানে পাশাপাশি অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ লাগে। এই জিনিসগুলোর কনসেপ্টগুলো আসলে মেকানিক্সে আসে। সো মেকানিক্সটা শুধুমাত্র 1/2 AT² এই লেভেলে থাকলে হবে না, যেটা হচ্ছে রৈখিক মোশনের জন্য। কিন্তু এর পাশাপাশি ঘূর্ণন মোশন যেটা আছে, সেখানে পাশাপাশি জড়তার ভ্রামক, এগুলো জিনিসপত্রগুলো লাগবে। মেকানিক্সের ভেতর যদি তাকাও তাহলে এই জিনিসগুলো দেখতে পাবে, খুব কঠিন কিছু না। তোমার ক্লাস 11-এর বই, যারা 9-10-এ আছো, তার ক্লাস 11-এর বইটা ধরে ঘাটলেই তার ভেতরেই এইগুলো জিনিসপত্রগুলো পাবে। হয়তো অনেকে তোমাকে বলবে যে না, রেজনিক হ্যালিডে ওয়ার্কআউট পড়তে হবে, তোমার তখন হয়তো ভয় পেয়ে উল্টো দিকে দৌড় দিতে পারো। কিন্তু আমি বলি যে সময় আছে। সো তার জন্য তোমার শুধুমাত্র এইচএসসি লেভেলে যে ফার্স্ট ইয়ারের বইটা যেটা আছে, ওটা যদি তুমি উল্টে পাল্টে দেখো তাহলে এটা খুব সহজ লাগবে। ওটা এত উপরের লেভেলে তোমার এক লাফে উঠার কোনো প্রয়োজন নাই। এরপর যেমন আমরা এখানে আছে হচ্ছে ওয়ার্ক পাওয়ার, মানে কাজ, ক্ষমতা ও শক্তি। তো এখানে অনেক সময় আমরা বলি যে এখানে দুটো কনসেপ্ট লাগবে। একটা হচ্ছে যেমন ডট প্রোডাক্ট, যদি কোনো দিকে ফোর্স দেই, ডিসপ্লেসমেন্ট তার যদি সরণ হয় অন্য কোনো একটা দিকে, তাহলে শুধুমাত্র সরণ আর ওই প্রযুক্ত বল গুণ করলে হবে না, তাদের মাঝখানে অ্যাঙ্গেলের ব্যাপারটাও আসে। সো এখানে ডট প্রোডাক্ট লাগবে। এই জন্য যে সিলেবাসের প্রথমে আমরা ডট প্রোডাক্ট ভেক্টরের সময় বলেছিলাম, সেটা এখানে ব্যবহার হবে। আবার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আমরা যেখানে ফোর্সটা কনস্ট্যান্ট না, তখন সেই ক্ষেত্রে কিভাবে আমরা কাজের মান বের করতে পারি সেটা ইন্টিগ্রেশন করে করতে হয়। সেই জন্য একটু আগে আমি যে ক্যালকুলাসের কথা বলেছিলাম, সে ক্যালকুলাসের ধারণাটাও এখানে প্রয়োজন আছে। তো এই গেল হচ্ছে মেকানিক্সের ব্যাপার। এখন এইরকম আমরা এরপর ইনক্লুড করেছে হচ্ছে অভিকর্ষ, মাধ্যাকর্ষণ, এই জিনিসপত্রগুলো। তো এর ভেতর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আছে। একটা জিনিস খুবই মাথায় রাখতে হবে যে আমরা পোটেনশিয়াল এনার্জি যেটা আছে সেটা একটা গ্রাফ করতে পারি পজিশনের সাথে সাথে। এমনি নাইভলি স্বাভাবিক যদি চিন্তা করি, আমি যদি কোনো একটা জিনিস উপরের দিকে তুলি, mgh, এটা আমরা সাধারণত ফর্মুলাটা ব্যবহার করি। কিন্তু গ্রাফটা কিরকম হবে, সেই গ্রাফটা আমি যদি হাইটের সাথে যদি আমি আমার এই আহ, স্থিতিশক্তি, পটেনশিয়াল এনার্জির প্লট করি, তাহলে এটা একটা স্ট্রেট লাইন আসবে। এই রকম জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যদি আমি এগুলো যদি কনস্ট্যান্ট গ্র্যাভিটেশনাল ফিল্ড না করে, যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে জুপিটারের থেকে একটা আহ, কি বলবো, একটা স্যাটেলাইট দূরে বেরিয়ে যাচ্ছে, তার পটেনশিয়াল এনার্জির গ্রাফটা কিরকম হবে, সেটা আমরা 1/r, আবার নেগেটিভ হতে হবে, হ্যাঁ, এইরকম টাইপের জিনিসপত্র গ্রাফিক্যাল কিভাবে করতে হয়, এই জিনিসগুলা যাওয়া প্রয়োজন। এখানে এখানে ছোট্ট আরেকটা জিনিস বলে রাখি। এই গ্র্যাভিটি আমরা অনেক সময় এই গল্পটা, বাচ্চারা হয়তো উত্তরটা জানে, কিন্তু কিভাবে উত্তরটা আসে সেটা বের করতে গেলে একটু হালকা পাতলা ক্যালকুলাস লাগে। ইনফ্যাক্ট এর পেছনে একটা গল্প আছে। নিউটন এই থিওরেমগুলো প্রুফ করার জন্যই কিন্তু ক্যালকুলাস উদ্ভাবন করেছিলেন। তো এখানে দুটো শেল থিওরেম আছে, একটা হচ্ছে ইন্টারনাল শেল থিওরেম আর একটা হচ্ছে এক্সটার্নাল শেল থিওরেম। এক্সটার্নাল শেল থিওরেম তো মোটামুটি জানো, যদি একটা গোলক হয়ে থাকে, যদি একটা সুষম গোলক হয়ে থাকে, তাহলে বাহিরে যদি কোনো একটা সুষম হতে হবে এমন কথা না, মানে স্ফেরিক্যালি সিমেট্রিক, যদি আহ সব দিকে সব দিকে যদি একই রকম ডেন্সিটি থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে জিনিসটা এমন ভাবে গ্র্যাভিটেট করে যেটা হচ্ছে ওর সেন্টারের দিকে কাজ করে। এই জন্য আমরা gmm/r² ফর্মুলাটা ব্যবহার করতে পারি। কিন্তু ভিতরে গেলে কি হয়, তখন এই শেলগুলোর ভেতর যত ঢুকে, তো বাইরের শেলগুলো আস্তে আস্তে বাদ যায়। এই থিওরেমগুলোর প্রুফটা খুব ভালো করে না জানলেও কিন্তু অ্যাটলিস্ট এই জিনিসের সাথে পরিচিতি প্রয়োজন আছে। তারপর কিছু কিছু লাগবে, যেমন স্কেপ ভেলোসিটি, কত বেগে ছুঁড়ে মারলে আমি একটা গ্রহ থেকে বেরিয়ে যেতে পারবো, এই টাইপের জিনিসপত্র। তারপর আমরা যেগুলো হচ্ছে জিওস্টেশনের স্যাটেলাইট, যে স্যাটেলাইটগুলো পৃথিবীর ঘূর্ণনের সাথে যদি উপরের দিকে তাকাও, ওটা সবসময় ওই জায়গাতেই থাকবে। এগুলো না থাকলে কিন্তু ট্রান্সমিশন করা যায় না, তো এগুলো কাজে লাগে খুবই।
তারপর হচ্ছে যেমন হচ্ছে কেপলারের সূত্র, এটার সাথে পরিচিতি প্রয়োজন। এর জন্য খুব বেশি কমপ্লিকেটেড কোনো কিছু করতে হবে না, Gm/r² আর ছোটখাটো টুকটাক জিনিস জাস্ট তোমাকে মাথায় খেয়াল রাখতে হবে। তো যে জিনিসটা সবার আগে জরুরি সেটা হচ্ছে সিলেবাসের সাথে পরিচিতি থাকতে হবে। তুমি যদি ধরে থাকো ও ক্লাস 9-10-এর বই যা আছে সেটা পড়ে আমি অলিম্পিয়াডে আসবো, তাহলে কিন্তু তোমার কিন্তু আশাভঙ্গ ঘটবে। এই জিনিসটা বারবার মনে করিয়ে দিয়েছি। তাহলে নেক্সট টপিকে আসি। এরপরে ধরে আমরা নিয়ে এসেছি হচ্ছে গিয়ে অসিলেশন, দোলন। দোলন বলতে আবার সরল দোলন বুঝাচ্ছি না, যেগুলো হচ্ছে আহ সরল স্পন্দিত মোশন। এটা কিছু কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো সেগুলো জানা প্রয়োজন। এবং সেটার জন্য একটা আমরা যেমন ক্যালকুলাসে হালকা পাতলা কনসেপ্ট লাগে, যেমন ধরো আমরা ত্বরণ লিখবো, সেই ত্বরণটা হুকের সূত্র ব্যবহার করব, হুকের সূত্রের সাথে পরিচিতি থাকতে হবে। এবং এটার জন্য যদি আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখি, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হবে সেকেন্ড ডেরিভেটিভ অফ দ্য ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। এটা হচ্ছে মাইনাস ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক। তা এখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন কি করে পেতে পারে এটা জানা দরকার না, কিন্তু আমরা জানি মোটামুটি এই সলিউশনটা সাইন বা কস গ্রাফের মতো হয়। এটার সাথে পরিচিত থাকা দরকার। এখানে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে এখানে শক্তির নিত্যতা কিভাবে ঘটছে সেই জিনিসটা পাওয়া প্রয়োজন। এবং এই যে গ্রাফের কথা বলছিলাম, আমি মনে করি সি ক্যাটাগরি থেকেই কিন্তু আমরা কিন্তু গ্রাফিং এর জিনিসপত্র স্ট্রেস দেওয়া শুরু করছি। এটা খুবই খুবই জরুরি। এবং যেটা আমার দেখা যায় আমাদের ছাত্ররা বিভিন্ন অলিম্পিয়াডে যাচ্ছে, 3-4টা অলিম্পিয়াড, 3টা অলিম্পিয়াড অ্যাটলিস্ট আমরা এখন পার্টিসিপেট করি। সব জায়গাতে বেশিরভাগে দেখা যাচ্ছে গ্রাফ ছাড়া কোনো প্রবলেমই হয়তো সলভ করা যাচ্ছে না। আমি পাতার পর মাথা আমি সমীকরণ লিখে গেলাম, কিন্তু সমীকরণ মানে কি সেটা ছবিটা যদি আঁকতে না পারি, তাহলে কিন্তু এই পুরো যে কষ্টটা তুমি করলে সেটা পুরোটাই ভেস্তে যাবে। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যেহেতু কস আর সাইনের ব্যাপার আছে, তোমরা খুব ভালো করে জানো কোনো ভেক্টর যদি ঘুরতে থাকে তার প্রজেকশন, একটা অ্যাক্সিস অক্ষ বরাবর প্রজেকশনটা সাইন কস হয়। সো এই জন্য সার্কুলার মোশনের সাথে হারমোনিক অসিলেটর, এই যে যেটা বললাম সরল স্পন্দিত মোশন, এটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা কি সেটা আমাদের জানা দরকার। ওকে। তারপরে আমাদের টপিকের ভেতর আছে হচ্ছে ফ্লুইড অর্থাৎ তরল। এন্ড ফ্লুইডের সংজ্ঞা মানে হচ্ছে এনিথিং দ্যাট ইজ ডাজন্ট রিটেইন এ শেপ, এইভাবে চিন্তা করব। তাহলে সেই জন্য গ্যাস এবং তরল দুটাই কিন্তু ফ্লুইড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে তরলে যে জিনিসটা আসে যেটা গ্যাসে নাই, সেটা হচ্ছে সেখানে রয়ে গেছে হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটানের কনসেপ্টটা বইগুলোতে খুব ভালো করে লেখা থাকে না, আমি আগেই বলে রাখছি, কারণ আমিও একসময় ছাত্র ছিলাম এবং আমার প্রচন্ড মাথা চুলকাতে হতো এই জিনিসটা আসলো কোত্থেকে। তা একটা এক্সপ্লেনেশন আছে, তবে এটা মলিকুলার পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এটা বেশ সহজ। এবং সেইটার জন্য একটা সারফেস টেনশন অ্যারাইজ করে, এর সাথে মলিকুলের ভেতর কি কি টাইপের ফোর্স আছে, যেমন আছে কোহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স, এটা আমাদের জানা প্রয়োজন। এবং তোমরা হয়তো এটা দেখো যে কোনো একটা পাইপ যদি পানির ভিতর খুব চিকন পাইপ পানির ভিতরে, তাহলে সেটা এই পৃষ্ঠটানের কারণে উপরে উঠে যায়, এই ক্যাপিলারি অ্যাকশন। এটার জন্য কিছু ফর্মুলা আছে, এটা ওই পৃষ্ঠটানের ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা তুমি ইজিলি বের করতে পারবে। ঠিক আছে। আর এখানে আরো দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে যদি ইনকম্প্রেসিবল যে ফ্লুইড যদি কম্প্রেস না করা যায়, তার জন্য কন্টিনিউটি ইকুয়েশন আছে। জিনিসটা খুব একটা কঠিন কিছু না, ডেনসিটি, ক্রস সেকশন আর ভেলোসিটির গুণফল কনস্ট্যান্ট, ব্যাস বেসিক্যালি এটা ব্যবহার করে এই লেভেলে। তোমাকে যদি হয়তো বড় ভাই মানে বেশি বড় ভাইয়ের কাছে আবার যদি দাও, তাহলে কিন্তু মুশকিল। সে তোমাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হাতে ধরিয়ে দেবে, মানে বিশাল জিনিসপত্র, কোনো প্রয়োজন নাই। সিম্পল রো ভি এ এই একটা কনস্ট্যান্ট, দ্যাটস ইট। এবং এটা অ্যাপ্লিকেশন একটা থিওরেম আছে এনার্জি কনজারভেশন এফেক্টিভলি, সেটার নাম হচ্ছে হচ্ছে বার্নৌলিস থিওরেম। আমি একটা বরাবরই একটা জিনিস এমফাসাইজ করি, যে সিলেবাসের দিকে তাকাও, যদিও আমরা প্রবলেম সলভিং এর উপরে স্ট্রেস দিই, কিন্তু কোন সূত্রটা কোন জায়গায় প্রযোজ্য হচ্ছে, কি কারণে প্রযোজ্য হচ্ছে, এই জিনিস তোমাকে একটু বুঝতে হবে। এটা না বুঝলে তাহলে তুমি মুখস্থ করে আসার মতো অবস্থা হবে। এবং তারপর তুমি যখন প্রশ্নগুলো দেখবে, তখন বলবো ওরে ভাই কমন পড়লো না। আসলে কমন পড়াটা ব্যাপারটা না, কারণ হচ্ছে তুমি সিলেবাসে যদি তোমার সম্যক ধারণা পুরোটা থেকে থাকে, তুমি ফান্ডামেন্টালি যদি বুঝো, ফিজিক্সের মতো সহজ সাবজেক্ট দ্বিতীয়টা নেই। ঠিক আছে, আমরা তারপর এগুই। এর পরের টপিক আমাদের আছে হচ্ছে গিয়ে ওয়েভস অ্যান্ড অ্যাকুস্টিক্স। অ্যাকুস্টিক্স সাউন্ডের জন্য, আর ওয়েভ তো তরঙ্গ, তোমরা জানো তরঙ্গ দুই টাইপের আছে আমরা বলি। একটা হচ্ছে আর তরঙ্গ, লম্বিক তরঙ্গ। এবং প্রত্যেকটা তরঙ্গকে আমরা কিভাবে আইডেন্টিফাই করি, তার একটা বিস্তার রয়ে গেছে, অ্যামপ্লিটিউড, তার তরঙ্গ দৈর্ঘ্য রয়ে গেছে। কিন্তু এখানে দুটো নতুন কনসেপ্ট হয়তো তোমাদের কাছে পরিচিতি লাগবে, সেটা হচ্ছে গিয়ে দশা। দশা জিনিসটা কি? এটা কিছুই না, ওই যে বলেছিলাম যে জিনিস রোটেট করে, রোটেট করার সময় যে অ্যাঙ্গেলটা, আমি যদি অ্যাঙ্গেল দিয়ে ওটাকে রিপ্রেজেন্ট করি, ওই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হচ্ছে ফেজ। অসিলেশনের কোন জায়গায় আছে, ঘড়ির কাঁটা যেরকম ঘুরতে থাকে, আমরা দেখে বলি যে কোন ঘন্টা, মিনিট, সেকেন্ড, এটা হচ্ছে ওয়েভের মধ্যে ঠিক এক্স্যাক্টলি একই জিনিসের মতো। এবং সেই দশাটা কি ভেলোসিটিতে নড়ছে সেটা হচ্ছে ফেজ ভেলোসিটি, খুব ভেরি সিম্পল। এটা জাস্ট ওই
ভেলোসিটি যেটা আমরা সাধারণত ল্যামডা এফ দিয়ে লিখে থাকি, ওই জিনিসটা ওটাকে আমরা ফেজ ভেলোসিটি বলি। ওকে। এবং পাশাপাশি আরো কিছু টুকটুক জানতে হবে, সেটা হচ্ছে যেমন ধরো তোমরা এটা অবশ্য পছন্দ করবে, ইয়াং ছেলেপুলে সবাই গিটার খুব পছন্দ করে। তো গিটার তো কিছুই নাই, একটা টান টান একটা দড়ির উপর একটা ওয়েভ যাচ্ছে, সো ইট ইজ এ ওয়েভ অন এ স্ট্রেচ স্ট্রিং। এই সিলেবাসে এই জিনিসটার কাভারেজটাই রয়ে গেছে। ঠিক আছে। এবং একটা ওয়েভের ভেতরে তার ইন্টেন্সিটি কত, পাওয়ার কত, তারপর ওয়েভ একসাথে একটার সাথে আরেকটা জোড়া লাগলে কিভাবে আমরা সুপারপোজ করি, বা কিভাবে আমরা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করি। স্ট্যান্ডিং ওয়েভ অ্যাকচুয়ালি গিটারে যে আমরা ক্লিক করি এটা স্ট্যান্ডিং ওয়েভ, কারণ ওয়েভটা তো একটা জায়গাতেই রয়ে গেছে। ঠিক আছে। আর এখানে কিছু কিছু জিনিস জানা দরকার, সেটা হচ্ছে যে ওয়েভ একটার উপর একটা পড়লে সেখানে ইন্টারফিয়ারেন্স হয়, এবং সাউন্ড যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায়, ডিফ্র্যাকশন, ব্যতিচার বাংলায়, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আর আরেকটা জিনিস আমাদের ডেইলি ডেইলি অভিজ্ঞতায় আমরা দেখি, একটা অ্যাম্বুলেন্স যখন পাশ দিয়ে যায় তার ফ্রিকোয়েন্সি শিফট হয়, এই যে ডপলার এফেক্ট বলে। ডপলার এফেক্ট একটা ফর্মুলা রয়ে গেছে, খুব কঠিন কিছু না। আম, এটা জাস্ট একটু জানা থাকলেই হবে, অত ডিটেইল হয়তো মানে এই অ্যাটলিস্ট কি বলে এটার নাম, বিভাগীয় লেভেলের কোয়েশ্চেনে এটা নিয়ে খুব বেশি ডিপে যাওয়ার খুব একটা প্রয়োজন হবে না। এবং এখানে ওই যে একটু আগে যে বললাম যে শব্দের তীব্রতা কম বেশি কিভাবে হয়, এটা ডেসিবেল বলে একটা ইউনিট দিয়ে করে, সেই ডেসিবেলের সাথে এটা লগ স্কেলে 10 বেস লগে, এটা একটু দেখলেই হবে। ওকে। তো এই গেল হচ্ছে মোটামুটি যেগুলো মেকানিক্যাল জিনিসপত্র। এরপর আমরা অন্যান্য টাইপের যেগুলো ফর্ম অফ এনার্জি রয়ে গেছে সেটার ভেতর আসব। তার ভেতর রয়ে গেছে হচ্ছে প্রথমে হচ্ছে তাপগতিবিদ্যা। শুনলে ভারী কি লাগে তাপ। এখন তাপের কতগুলো, চারটা সূত্র আছে, চারটা পর্যন্ত লাগবে না, আমাদের তিনটে সূত্র জানলেই হবে। জিরোথ ল কিছুই না। জিরোথ ল হচ্ছে যে আমরা যদি ধরা যাক এ আর বি এর তাপ যদি সমান হয়, বি আর সি এর তাপমাত্রা যদি সমান হয়, তখন আমরা কি বলি, এ আর সি এর তাপমাত্রা সমান। এই এটাই হচ্ছে গিয়ে জিরোথ ল অফ থার্মোডায়নামিক্স। ফার্স্ট ল হচ্ছে এনার্জি কনজারভেশন, আর সেকেন্ড ল হচ্ছে গিয়ে তোমরা হয়তো অনেক কার্নোট সাইকেল দিয়ে চিন্তা করতে পারো, কিন্তু কার্নোট সাইকেল ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে আমরা হিট কোন দিক থেকে কোন দিকে যাবে। এখানে একটা কনসেপ্ট আছে, কিন্তু এটা আমার এই এই লেভেলের দরকার নেই, এটা গ্রুপ ডি তে চলে যাবে, সেটা হচ্ছে এনট্রপি। এনট্রপিটা তোমরা হয়তো যদি চাও পড়তে পারো, কিন্তু সি ক্যাটাগরির কোয়েশ্চেনের ভেতর এটা প্রয়োজন হবে না। সরি, লেখা আছে এনট্রপি, কিন্তু কোয়েশ্চেনের কিভাবে ক্যালকুলেট করতে হয় এটার প্রয়োজন এই মুহূর্তে নেই। তারপর অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তনের ভেতর অবশ্যই তোমরা এটার সাথে পরিচিত আছো। সুপ্ততাপ। সুপ্ততাপ গলনের সুপ্ততাপ আছে, বাষ্পীভবনের সুপ্ততাপ আছে, আবার হচ্ছে গিয়ে আপেক্ষিক তাপ। হ্যাঁ, এগুলো জিনিসপত্র জানতে হবে। তারপর পাশাপাশি আদর্শ গ্যাসের আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করি কিভাবে করা যায়, এটা চারটা প্রসেস আছে: আইসোবারিক, আইসোকোরিক, আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক। হ্যাঁ, এই চারটা প্রসেস, এবং সেটা যদি আমরা পি ভার্সেস ভি গ্রাফটা আঁকি, সেই গ্রাফগুলো কিরকম, এর সাথে হালকা পাতলা পরিচয় থাকতেই হবে। এরপর আমরা চলে এসেছি অপটিক্সে, কিন্তু এখানে একটা জিনিস বলি, অপটিক্স কিন্তু দুই ভাবে পড়া যায়, একটা হচ্ছে গিয়ে ওয়েভ, আর একটা হচ্ছে গিয়ে ওরা আলো সরক রেখায় চলে, এই টাইপের জিনিসপত্র। তো আমাদের এখানে যে সিলেবাসে যেটা আছে, সিলেবাসে দুটো পার্টেরই একটু একটু করে রয়ে গেছে। যেমন আলো একটা তরঙ্গ, তো তরঙ্গ থাকলে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, এবং এক একটা তড়িৎচুম্বক তরঙ্গ, তোমরা হয়তো এটা জানো যে আলো একটা তড়িৎচুম্বক তরঙ্গ। সো তড়িৎচুম্বক তরঙ্গ মানে শুধু আলো না, এর বাইরে রেডিও ওয়েভ, এই যে আমরা যে কথা বলছি, ইন্টারনেট কাজ করছে, এই ইনফরমেশন সবই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে কিন্তু আমরা ট্রান্সফার করছি। তা এখন লাইটের যেমন তীব্রতা আছে, এবং এগুলো ওয়েভ, যেহেতু ওয়েভের আমি একটু আগে আলাপ করেছি, ওয়েভের ইন্টেন্সিটি রয়ে গেছে। সো ওয়েভের ইন্টেন্সিটি, তারপর হচ্ছে গিয়ে কি পরিমাণ এনার্জি ট্রান্সফার হচ্ছে সেটাকে আমরা বলি ফ্লাক্স। এবং এটা তোমরা খুব ভালো করেই জানো যে আমি যদি কোনো একটা সোর্স থেকে, আমি এখান থেকে যদি আলো ছড়াই, আলো যত দূরে যায় সেটা 1/r² হিসাবে ফল অফ করে, এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। তো এর পাশাপাশি এরপর আমরা আলো যে সরলরেখায় চলে এই জিনিসটাকে ব্যবহার করে যেগুলো ফেনোমেনা আমরা ব্যবহার করি, যেমন ফর এক্সাম্পল আয়না। আমি মিরর বলতে যাচ্ছিলাম, আয়না শব্দটা অত ব্যবহার করা হয় না, মাঝে মাঝে ভুলেই যাই। সো আয়না আমরা সাধারণত সমতল আয়না লোয়ার লেভেলে করি, এখন এই লেভেলে এসে আমরা বক্র আয়নার কথা চিন্তা ভাবনা করব। সেটা দুই রকম রয়ে গেছে, উত্তল এবং অবতল, ঠিক লেন্সের মতনই। তারপর এগুলো বিভিন্ন জায়গায় রাখলে কিরকম করে এগুলো রিফ্লেকশন হয়ে শেপটা কিরকম হয়, তার ইমেজ যেটা ফরমেশন সেটা কেমন হবে, এটা আমাদের দেখতে হবে। এটা সিলেবাসে রয়ে গেছে।
এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, এবং এটার কিন্তু ইম্প্যাক্ট কোয়ান্টাম ফিজিক্সে আছে, তবে তুমি এখন সেটা বুঝবা না, কিন্তু তোমার এই আইডিয়াটা থাকা লাগবে যে আলোর কেন প্রতিসরণ হয় বা প্রতিফলন হয়। এটার কারণ খুব সিম্পল। আলো যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, যাওয়ার সময় যে ট্রান্সমিশনের যে সময়, যাওয়ার যে সময়, সে সবচেয়ে কম সময়ের ভিতর যাওয়ার চেষ্টা করে। এই একটা প্রিন্সিপাল রয়ে গেছে যেটাকে বলে ফার্মাস প্রিন্সিপাল। ফার্মাস প্রিন্সিপাল ব্যবহার করে আমরা আলোক যে একই মাধ্যমে সরল রেখা যায়, আবার প্রতিসরাঙ্ক চেঞ্জ হলে ওটা বাঁকবে, এই দুটোই কিন্তু ডিরাইভ করা যায়। তো এইখানে এই প্রতিসরাঙ্কের সাথে এই আলোর বেগের সম্পর্ক, এটা আমাদের জানতে হবে, এবং পাশাপাশি আমাদের জানতে হবে এই ফার্মাস প্রিন্সিপাল। ক্যালকুলাস করা লাগবে না, জাস্ট সরল রেখার স্ট্রেট লাইনের ইকুয়েশন, দুটো বিন্দুর মাঝখানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরল রেখা যেতে গেলে আমার কি পরিমাণ সময় লাগছে। এটা কিছুই না, ডি ডিভাইডেড বাই ভি। টাইম কি লাগবে? ডি ইজিক্যাল টু ভিটি, তাহলে টি হবে গিয়ে ডি বাই ভি। এই ডি বাই ভি, এইটার যোগফলটাকে আমাকে বিনিময় সবচেয়ে কমাতে হবে। এইটাই হচ্ছে ফার্মাস প্রিন্সিপাল। আর পাশাপাশি রয়ে গেছে হচ্ছে আলোর ডিসপারশন, বিচ্ছুরণ। হ্যাঁ, এটা জাস্ট জিনিসটা কি, ফেনোমেনাটা কি হচ্ছে, এটা আমার জানলেই হবে। এটার জন্য প্রচুর কমপ্লিকেটেড জিনিসপত্র আছে, র্যালের থিওরি আছে, কেউ থেকে আসে, লেখা আছে সিলেবাসে। হয়তো তুমি জানবা এটা এইরকম হয়, কিন্তু এই ব্যাপারে কোনো রকম প্রশ্ন সেট করাটা আমাদের পক্ষে সি ক্যাটাগরিতে ডিফিকাল্ট হবে। তাও তোমার এই এখন থেকে যেহেতু মাথায় রাখো, আমরা কিন্তু চিন্তা করছি যে তুমি এই পর্যায় থেকেই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশগ্রহণ করার যোগ্যতা রাখো। তো সেই হিসাবে চিন্তা করি এই সিলেবাসটা তোমার এই ফেনমেনার সাথে পরিচিত থাকা প্রয়োজন। এরকম যেন হয় না এই কোয়েশ্চেন দেখার পর তারপর বলো ওরে বাবা এই জিনিসটা কি খায় না মাথায় দেয়, এই জিনিসটা যেন না যাতে অ্যারাইজ করে, সেই জন্য এটা সিলেবাসের ভিতরে রাখা আছে। ঠিক আছে, তাহলে এর পরে আমাদের বাকি যা রয়ে গেছে তার ভিতর হচ্ছে মাত্র আর তিনটা টপিক। সেটা হচ্ছে বিদ্যুৎ এবং চৌম্বকত্ব, এবং সবশেষে একটু হালকা পাতলা হচ্ছে মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স শব্দটা শুনলে আমার বেশ হাসি লাগে, কারণ এর বেশিরভাগ জিনিসপত্র কিন্তু অ্যাকচুয়ালি করা হয়েছে 19 শতাব্দীর প্রথম দিকে, 1905, 6, 7, 8। তো এটা আর মডার্ন না। মডার্ন বলতে আমরা সাধারণত মনে করি হচ্ছে স্যাটেলাইট, অ্যাপল ফোন, এরকম টাইপের জিনিসপত্র, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি আগের ফিজিক্স, নিউটনের ফিজিক্স থেকে সেটা পার্থক্য, সেই জন্য এটা মডার্ন ফিজিক্স বলছে। যাই হোক, ইলেকট্রিসিটির ভিতর রয়েছে স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুতের ভেতর অবশ্যই ইলেকট্রোস্ট্যাটিক্স, কুলম্বস ল আমাদেরকে জানাই আছে, এটা আগের থেকে, কিন্তু তার থেকে একটু আরেকটু উপরে লেভেলে উঠছি। ফ্লাক্সের কথা আমরা বলেছিলাম, সেটা পানির ক্ষেত্রে ফ্লাক্স ছিল, পানির প্রবাহের ক্ষেত্রে। এখানে ফ্লাক্সটা হবে কি ইলেকট্রিক ফিল্ডের, বৈদ্যুতিক বলক্ষেত্রে। তো এটা ডাইনামিক্স ইজ গিভেন বাই গাউসের ল নামে একটা জিনিস আছে, সেই গাউসের লটা ফ্লাক্সের সাথে যে চার্জ, যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করে, তার একটা সম্পর্ক দেওয়া আছে। এটা এই গাউস ল দিয়ে দেওয়া আছে। এরপর আমাদেরকে রাখতে হবে হচ্ছে ধারকত্ব বা ক্যাপাসিটেন্স, এবং বিভিন্ন টাইপের ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটেন্সের ফর্মুলা রয়ে গেছে। তো এটা আমাদের যেমন স্ফেরিক্যাল, সিলিন্ড্রিক্যাল, সমান্তরাল পাত ধারক, যেটাকে আমরা প্যারালাল প্লেট বলি, এটা। এবং এখানে আরেকটা খুব জিনিস তোমাদের খুব জানা প্রয়োজন। আমরা অনেকে এটা ইভেন ইউনিভার্সিটি লেভেলের ছেলেপুলেদের কিন্তু আমরা দেখি, আমি যে অত বছর ধরে পড়াচ্ছি, তা আমি এখনো দেখি ছেলেপুলের ধারণা যে চার্জ এনার্জি ক্যারি করে। চার্জ কিন্তু এনার্জি ক্যারি করে না, এনার্জি ক্যারি করে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, সো ইলেকট্রিক ফিল্ড স্টোর হয় হচ্ছে গিয়ে ক্যাপাসিটরের ভেতরে, এবং তার ভেতরেই হয়ে গেছে আমাদের এনার্জি। এই কনসেপ্টটা এখানে ক্লিয়ার থাকতে হবে। পাশাপাশি আমরা তো অনেক সময় এই ক্যাপাসিটরের ভেতর অন্যান্য ইনসুলেটর জিনিসপত্র ঢুকাই। অনেক সময় ওয়্যাক্স পেপার থাকে, কাঁচ থাকে, প্লাস্টিক থাকে। তো সেটাকে আমরা আইডেন্টিফাই করি সামথিং কল ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। সো এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা এখন আমাদের এখানে এই সিলেবাসের ভেতর রয়ে গেছে। এবং পাশাপাশি যদি আমি যেমন রেজিস্ট্যান্স যেমন সিরিজ বা প্যারালাল জয়েন করা যায়, ঠিক একইভাবে আমরা ক্যাপাসিটরের সিরিজ আর প্যারালাল যোগ করতে পারি। ফর্মুলা কিন্তু ঠিক উল্টো, ভুল করো না, একটু কষ্ট করে পড়ে নিও, পড়াশোনা করা কিন্তু খুবই খুবই জরুরি। আর ইলেকট্রিসিটিতে শেষ টপিক রয়ে গেছে, সেটা হচ্ছে জলবিদ্যুৎ মানে কারেন্ট ইলেকট্রিসিটি। তো এর ভেতর অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট রয়ে গেছে, ছোটখাটো হিসাবে আরসি সার্কিট রয়ে গেছে, এবং এখানে ইম্পিডেন্স বলে একটা কনসেপ্ট আছে, এটা জানাটা একটু প্রয়োজন। আর রয়ে গেছে হচ্ছে ম্যাগনেটিজম। ম্যাগনেটিজমের যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে আমরা সবসময় মনে করি যে ম্যাগনেট বোধহয় ম্যাগনেটিক ফিল্ডের সোর্স, কিন্তু মডার্ন ফিজিক্সে আমরা এইভাবে চিন্তা করি না। আমরা প্রথমে চিন্তা করি হচ্ছে গিয়ে কারেন্ট দিয়ে হচ্ছে গিয়ে চলমান চার্জের পক্ষ থেকে তৈরি হয় হচ্ছে গিয়ে চৌম্বক ক্ষেত্র। তো এটার জন্য একটা ল রয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। সে অ্যাম্পিয়ার্স ল এ যাওয়ার জন্য আম, কতগুলো ধাপ রয়ে গেছে। প্রথমে হচ্ছে যদি আমি একটা কারেন্টকে ম্যাগনেটিক ফিল্ডে, সেটা কজ কি সেটা আমাদের মাথায় ঘামাতে হবে না।
তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, সেই ফ্লোয়ের জন্য একটা ল আছে। এবং উল্টোটাও আছে, এ যদি বি এর উপর ধাক্কা দেয়, বি কিন্তু এর উপর ধাক্কা দেয়, অতএব কারেন্টও কিন্তু আবার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। সো সেটা ইজ গিভেন বাই দিস অ্যাম্পিয়ার্স ল। আর এরপর আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে ফ্যারাডেজ ল, হেনরিজ ল, আর হচ্ছে বাসায় যে ট্রান্সফর্ম হচ্ছে, ট্রান্সফর্মার জন্য কতগুলো সূত্র আছে, সে ট্রান্সফর্মারের সূত্রটা আমাদের জানা দরকার। লাস্ট টপিক বাট ভেরি ইম্পর্টেন্ট ফ্রম আমাদের সিভিলাইজেশনের পার্সপেক্টিভ থেকে, মডার্ন সিভিলাইজেশনে, সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স। তো এর ভেতর আমরা এক্স রে কিভাবে তৈরি হয় এটা আমাদের জানতে হবে। তারপর তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, এবং তার একটা ল হয়েছে, সেটা হচ্ছে গিয়ে রাদারফোর্ড সোডি ল। রাদারফোর্ড সোডি ল জানতে হবে। পাশাপাশি হাফ লাইফ, এটা একটা গেমও আছে এই নামে, কিন্তু তোমরা যারা একটু ফিজিক্স পড়ুয়া তারা জানবা যে হাফ লাইফ দিয়েই আমরা ডিফারেন্ট তেজস্ক্রিয়তা মাপি, এবং তার সাথে জাস্ট সিম্পল রিলেশন, লগ টু দিয়ে গুণ করতে হয়, সেটা হচ্ছে গিয়ে মিন লাইফ একটা রয়ে গেছে। আর শেষ টপিক কসমোলজি, একটু হালকা টাচ করে দিয়ে আমরা হাবলের সূত্র, এবং হাবলের সূত্র দিয়ে কিভাবে আমরা ডিস্টেন্স মাপি, এটা একটু কনসেপ্ট আমাদের হালকা পাতলা থাকে। তো এই গেল হচ্ছে সিলেবাসের উপর মোটামুটি পুরো ওভারভিউটা। ঠিক আছে, এখন আমরা আহ, এই সিলেবাস কোথায় কিভাবে প্রযুক্ত হচ্ছে সেটার জন্য একটা স্যাম্পল কোয়েশ্চেন তোমাদের জন্য প্রিপেয়ার করে রেখেছি। আমি এটা নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করি। আশা করি তোমরা প্রশ্নটা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে দেখবা যে যেমন ধরো প্রথম কোয়েশ্চেন যেটা আছে, এটা জাস্ট সিম্পলি তোমার আনসার জানতে পারলেই হবে। এখানে তোমার জানা লাগবে হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম প্রথম কোয়েশ্চেনটার জন্য, যে কোনো একটা অবজেক্টের আমি যদি মনে করো তার সেন্টার অফ ম্যাস দিয়ে তার যদি জড়তার ভ্রামক জানি, সেটা না জেনে যদি আমি তার পাশাপাশি ওই অ্যাক্সিসের বা একটু বাইরের দূরে যদি অন্য একটা পয়েন্ট দিয়ে আমি বের করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? তখন প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলে যে সেন্টার দিয়ে যে মোমেন্ট অফ ইনার্শিয়া আর নতুন যে পয়েন্টে বের করব তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা স্কোয়ার টাইমস ম্যাস আগেরটার সাথে যোগ করলে যেটা হবে সেটাই হবে গিয়ে আমার আনসার। যেমন এখানে আমি কিন্তু এই রেজাল্টটা কিন্তু অলরেডি দেওয়া আছে, যে একটা গোলকের মাঝখান দিয়ে যত, সেটা ভ্যালু হচ্ছে 2m²/5। তোমাকে প্রমাণ করতে হবে না, এটা দিয়ে দিলাম তোমাকে। কিন্তু প্যারালাল অ্যাক্সিস থিওরেম তোমাকে বলবে হচ্ছে যদি আমি তার স্পর্শক বরাবর যদি বের করতে চাই, এখানে কত ছিল 2/5 m² আর এখানে থাকলে হচ্ছে এর সেন্টারের ম্যাস হচ্ছে এম, ডিস্টেন্স হচ্ছে আর, স্পর্শক থেকে সেন্টারের ডিস্টেন্স হচ্ছে আর, তাহলে mr² প্লাস 2/5 m², 7/5 m²। এই যেখানে তুমি দেখতেই পাচ্ছ যে এটা লাল কালি দিয়ে দেখানো আছে। তো আমরা এইভাবেই জিনিসটা করার চেষ্টা করেছি। যেমন ধরো তারপরে আহ, পরের কোয়েশ্চেনটা এসছে হচ্ছে ফ্রিকশন দিয়ে। সো ফ্রিকশনে আমরা যদি, এটাও সিলেবাসের ভেতর রয়ে গেছে, এই যে আমরা বলেছিলাম যে মোশনের ভেতর পড়ে, তো তুমি একটা আনত তলের উপর কোনো একটা অবজেক্ট যদি রাখি, আস্তে আস্তে কাত করতে থাকবে, সেটা পড়তে থাকবে। এটা একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল, তো এটা ইনফ্যাক্ট বেশিরভাগ বইতেই এটা করে দেওয়া থাকে। সো তোমার উত্তর এখানে এ। আচ্ছা, তারপর নেক্সট এই 3 নম্বর কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ফ্রিকশন না, কিন্তু রাফলি তোমরা মোটামুটি জানো যে আমরা কিন্তু এই লেভেলে 9.8 দিয়ে কিন্তু জি এর মান বলে 10 দিয়ে করতে বলি। কোনো একটা বলকে যদি আমি উপরের দিকে ছুঁড়ে মারি, সেটা কতটুক পর্যন্ত যাবে এটা তোমার বের করার জন্য ফর্মুলা হচ্ছে v² / 2 জি। ভি যেহেতু আছে 20, 20² হচ্ছে 400, ডিভাইডেড বাই নিচে 2 জি, এটাতে হচ্ছে গিয়ে 20, তার 20² / 20 কাটাকাটি করলে 20। ঠিক আছে, এই জন্য সি হচ্ছে আনসার। তো ঠিক একইভাবে এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে হিটের। হিটে আমি পড়ি, কোশ্চেনটা পড়ি, দেখি তোমরা একটু চিন্তা করে দেখো। সো প্রশ্ন রাখা আছে, ধরো একটি আদর্শ গ্যাস একটি সমষ্ণ, সমষ্ণ মানে হচ্ছে তার টেম্পারেচার কনস্ট্যান্ট, হ্যাঁ, আইসোথার্মাল। আমি এটা বরাবরই বলি, ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, মানে ম্যাটার, যে তুমি তোমার প্রশ্ন বাংলাতে পড়লেও এটার সাথে ইংরেজিটা মানিয়ে নেবে। কারণ ইভেনচুয়ালি তুমি যখন উপরের লেভেলে উঠতে যাবা, বা যদি তুমি মনে করো ইফ ইউ আর ভেরি লাকি যে আমাদের ন্যাশনাল লেভেল, তারপর সিলেকশন টেস্ট, এগুলো দিয়ে যখন যেতে যাবে এবং কি ইন্টারন্যাশনাল লেভেলে যাও, সব জায়গায় কিন্তু কোশ্চেন হবে গিয়ে ইংরেজিতে। হ্যাঁ, তুমি বলবে যে বাংলায় তো করা যায়, কিন্তু বাংলায় প্রশ্ন করতে গিয়ে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হবে, তুমি ওই যে রকম কনসেপ্ট তৈরি করা হয়, সেই কনসেপ্টের কোনো কোনো জায়গায় আমার ইকুইভ্যালেন্ট বাংলা শব্দ এখন পর্যন্ত আমরা তৈরি করিনি। তো আমাকে ওই জিনিসটা কেটে কিন্তু বসাতে হবে সেই ইংরেজি শব্দটাই বাংলা উচ্চারণ লিখতে। তাতে কোনো লাভ হবে? হ্যাঁ, টেবিলের বাংলা তুমি টেবিল লিখলে, কিন্তু ধরো তুমি টেবিলের সাথে যদি পরিচয় না থেকে থাকে, তখন তুমি বলবো এই জিনিসটা আবার কি। এই জন্য আমি বলবো হচ্ছে প্রশ্ন যখন দেখবে তখন বাংলা এবং ইংলিশ দুটাই পড়ার চেষ্টা করবে। ঠিক আছে। সো তো
এখন উত্তরটা দেওয়াই আছে। আমরা উত্তরটার সাথে আমার মাথা ব্যথা না, আমি এখানে আমাদের দরকার যেটা হচ্ছে সিলেবাসের। এবং তোমাদের মনে আছে সিলেবাসের প্রথমেই বলে রেখেছিলাম যে আইডিয়াল গ্যাসের জন্য কি কি টাইপের প্রসেস রয়ে গেছে। তো এইখানে যেমন ধরো যে সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল, এই প্রসেসটা কি সেটা তোমাকে আগেই তোমার সাথে পরিচিতি থাকতে হবে। ঠিক আছে। তারপর যেমন ধরো গ্র্যাভিটেশনাল ফিল্ড, আর সিলেবাসের 2 নম্বর টপিক আমাদের ছিল, 5 নম্বর কোয়েশ্চেন এক্স্যাক্টলি এই জিনিসটাই কভার করছে। এবং তার সাথে সাথে কৌণিক ভরবেগের কনসেপ্টটা লাগবে। তো আমাদের যেটা হয় কোয়েশ্চেনগুলো, আমরা যদি সিলেবাসে একটা টপিক লিখে দিয়ে রাখলাম, তো তার মানে না যে কোয়েশ্চেনটা শুধুমাত্র ওই টপিক থেকেই থাকবে। এখানে এমন হতে পারে যে একটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্ট জোড়া লাগিয়ে একটা কোয়েশ্চেন তৈরি করা হয়েছে। সো যেমন ধরো আমাদের ছেলেপুলে অনেক সময় করে, তখন পরীক্ষার কোয়েশ্চেন, পরীক্ষার প্রিপারেশন নেয়, এইচএসসি আমিও করেছি, যে আমি কতগুলো সিলেবাসের কোনো কোনো পোর্শন আমি ঠিক করে নিই, এখান থেকে কোয়েশ্চেন আসলেও আমি দেব না। এখানে কিন্তু এই সুযোগটা হবে না, কারণ আমাদের যে প্রশ্নগুলো থাকে এগুলো হচ্ছে এই কারো লেজ, কারো মাথা, কারো পেট, এটা মিলে জোড়া লাগিয়ে আমরা ফিজিক্স একটা ইন্টিগ্রেটেড সাবজেক্ট। সো এই জিনিসগুলো এই কোয়েশ্চেনের ভেতর এই জিনিসটা রিফ্লেকশন হয়ে আছে। সো এটা গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম দুটো টপিকই এর ভেতর এসছে। ঠিক আছে। এরকম কোয়েশ্চেন এরকম আমাদের যেমন এখানে অনেক কয়েকটা কোয়েশ্চেন আছে, তার ভেতর আমরা এই যেমন প্রথম ওই 5 নম্বর এবং 6 নম্বর কোয়েশ্চেন মোটামুটি এক জিনিসের সাথে আছে। এখানে দেখো খেয়াল করে প্রশ্নের অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে। শেষে কিন্তু দেওয়া আছে প্ল্যাটফর্মে রকেটের এই গতির জন্য মুক্তিবেগ কত হবে। মুক্তিবেগ হচ্ছে স্কেপ ভেলোসিটি। স্কেপ ভেলোসিটির কনসেপ্ট আমাদের এই সিলেবাসের, আমি বলি, গ্র্যাভিটেশনের যে পার্টটা ছিল, গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি, এটা থার্ড টপিকের ভেতরেই এই জিনিসটা রয়ে গেছে। আমি এখান থেকে পড়ছি গ্র্যাভিটি ইন দ্য ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র অফ এ প্ল্যানেট, স্কেপ ভেলোসিটি। তো স্কেপ ভেলোসিটি এখানে চলে এসছে। তো আমরা যেটা করি যে টিপিক্যালি এখানে তোমাদের কালেকশনের সুবিধাতে একই টপিক থেকে কি কি টাইপের ভ্যারাইটি অফ কোয়েশ্চেন হতে পারে তার একটা ছোট্ট একটা স্যাম্পল আমরা এখানে অলরেডি দিয়ে দিয়েছি। ঠিক আছে। সো আশা করি তোমরা এটা ভালো করে পড়তে থাকবে। তারপর যেমন ধরো 7 নম্বর কোয়েশ্চেন, 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে শেল থিওরাম। আমি একটু আগে বলছিলাম যে শেল থিওরাম, শেল থিওরাম কি বলে, যে তোমার ভেতরে যখন থাকো কোনো একটা শেলের ভেতরে থাকলে, শেলের বাইরে তার শেলের মানে খোলসের জন্য, খোলস যদি থাকে, ধরে নাও একটা জিনিসের ডিমের খোলস, ডিমের খোলসের বাইরে তুমি যদি অবজেক্ট রাখো, প্রশ্ন হলো যে ডিমের খোলসের জন্য গ্র্যাভিটেশন কতটুকু। বাইরে থাকলে ওর গ্র্যাভিটেশন আছে, কিন্তু ভেতরে থাকলে কিন্তু তার গ্র্যাভিটেশন নাই। সো এখন ধরো তুমি কোনো একটা ভেতরে থেকেই 0 পয়েন্ট থেকে রেডিয়াসের ভেতরে আরেকটা পয়েন্টে ট্রান্সফার করলা, ফোর্স কত অ্যাপ্লাইড হলো, গ্র্যাভিটেশনাল, আনসার হচ্ছে 0। ফোর্স যদি 0 হয় টোটাল ওয়ার্ক ডান কত হবে, সেটা হবে 0। এই জন্য 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কি 0। তারপর এই যে কেপলারের সূত্র, আমরা যে সিলেবাস যেটা দিয়েছিলাম সেই সিলেবাস থেকে কেপলারের সূত্র ছিল যে শেষ টপিক, উইদিন গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন, সেটা এখানেই চলে এসেছে। এবং কেপলারের সূত্র কি কারণে আসে সেটা উত্তর হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো খুব একটা কঠিন কিছু না, তুমি এমনি এইচএসসি লেভেলের বই তুমি যদি ঘাটো তার ভেতরে এটা দেওয়া আছে। ঠিক আছে। তারপর যেমন ধরো ম্যাগনেটিক ফিল্ডের কোয়েশ্চেন একটা দেওয়া আছে 9-10। ম্যাগনেটিক ফিল্ডের এটার উত্তরটা হচ্ছে গিয়ে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ফোর্স ইজ গিভেন বাই ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট কখন বেশি হয়, আনসার হচ্ছে যখন একটা আরেকটার সাথে 90 ডিগ্রিতে থাকে। এটা তোমার জানা দরকার। এবং এটা খুব বেশি না হলে জাস্ট ওই ফর্মুলা থেকেই তোমার ক্যালকুলেশন লাগবে, তুমি এটা দেখেই উত্তরটা লিখে দিতে পারবে একভাবে। ঠিক আছে। তারপর যেমন ধরো 10 নম্বর হচ্ছে ফ্যারাডের সূত্র থেকে ওই লেন্সের, ফ্যারাডের সূত্র বা লেন্সের সূত্র যেভাবে নামেই ডাকো, তার এটা হচ্ছে গিয়ে 10 নম্বর প্রশ্ন, সেটার সাথে রিলেটেড। এবং 11 নম্বর প্রশ্ন, সেটার ভিতর রয়ে গেছে হচ্ছে সলিনয়েডের স্বকীয় আবেশ, ইন্ডাকটেন্স, হেনরির সূত্র এখানে অ্যাপ্লিকেবল হবে। লেটস স্ক্রোল ডাউন। যেমন রেডিও অ্যাক্টিভ, রেডিও অ্যাক্টিভিটি তোমাদের লেভেলে খুব বেশি কোয়েশ্চেন করার স্কোপ নাই, এখানে মাত্র 2-3টা মাত্র ফর্মুলা আছে, কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবং এখানে যেমন ধরো একটা জিনিস পাশাপাশি জানা দরকার, এখানে যদি ওই কোয়েশ্চেন রিফ্লেকশন হয়নি, কিন্তু এটা জানা দরকার যেহেতু তুমি এটা পড়ছো, আলফা বিটা গামা এগুলো কি কি রে, এটা জানাটা থাকাটা ভালো। ওকে, এবার ইলেকট্রিসিটিতে আসি। ইলেকট্রিসিটির ভিতরে অনেকগুলো টপিক রয়ে গেছে, যেমন এর ভিতর রয়েছে আরসি সার্কিট। আরসি সার্কিটের ভেতর, আরসি সার্কিট এটা এলআরসি সার্কিট, আপনাদের এখানে লিখতে একটুখানি ভুল হয়েছে, কারণ আরসির সাথে এখানে ইন্ডাকটেন্স অ্যাড হবে। তো ইন্ডাকটেন্স থাকলে সেখানে ইন্ডাকটেন্সের ফর্মুলা, তার ইম্পিডেন্স কি হবে, ইম্পিডেন্স আমাদের সিলেবাসে রয়ে গেছে। এবং সেটা হচ্ছে গিয়ে এই ইম্পিডেন্স হচ্ছে রেজোন্যান্স হয় তখনই যখন ফ্রিকশনাল পার্টটা সবচেয়ে কম হয়, তখন সেটার আনসার হচ্ছে গিয়ে এ, কারণ এলসি সার্কিটের জন্য ইম্পিডেন্স হচ্ছে 1/ওমেগা সি আর ওমেগা এল। এই যেমন এই যে বিতে কিন্তু পুরো উত্তরটা দেওয়া আছে, কিন্তু কোয়েশ্চেনটা ভালো করে পড়ো। কোয়েশ্চেনে লেখা আছে ইম্পিডেন্স
কখন ম্যাক্সিমাম হবে, মানে সরি মানে এই কারেন্ট ম্যাক্সিমাম হবে কখন? কারেন্ট ম্যাক্সিমাম হতে গেলে ইম্পিডেন্স মানে সেটা ফ্রিকশনের মতো জিনিসটাকে মিনিমাইজ করতে হবে। তাহলে জে এর যে কোএফিসিয়েন্ট সেটাকে শূন্য বানাতে হবে, তাহলে সেখানে উত্তর হয়ে যাবে শুধুমাত্র আর। সো এটা জাস্ট তোমাকে দেখো ফর্মুলা দেওয়াই আছে, কিন্তু তোমাকে ফ্যাক্ট জানলে তুমি এটা ইমিডিয়েট ওইটার উত্তর থেকেই তুমি যখন বুঝবা না এটা ঠিক না, উত্তর এটা হবে। ক্যাপাসিটেন্স, এটাও কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, এখানে ক্যাপাসিটেন্স হচ্ছে গিয়ে কিউ ইজ ইকুয়াল টু সিভি। ঠিক আছে, চার্জের মান একই রয়ে গেছে, কিন্তু আমি যখন এটাকে বাড়াচ্ছি ভোল্টেজের মান বাড়তে থাকবে, কারণ ইলেকট্রিক ফিল্ড এক। তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে গিয়ে ভোল্টেজ বাই ডিস্টেন্স। সো ভোল্টেজ হচ্ছে ডিস্টেন্স টাইমস ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট, ডিস্টেন্স যেহেতু বাড়ছে তাহলে ইলেকট্রিক ফিল্ডও ডাবল হবে, এই জন্য আনসার ডি। আমি আর একটু স্ক্রোল করি, লেটস লুক এট 15 এর কোয়েশ্চেন হচ্ছে ইকুইভ্যালেন্স ক্যাপাসিট্যান্স। এটা একটু আগে আমি বললাম যে আমার রেজিস্ট্যান্সের যে সূত্র আছে ঠিক এরকম ক্যাপাসিট্যান্সের সূত্র আছে, ক্যাপাসিট্যান্সের সূত্রটা অ্যাপ্লাই করলেই এটা ইমিডিয়েটলি তোমরা সলভ করতে পারবে। ফ্লুইডের এটা দেওয়া আছে হচ্ছে গিয়ে ক্যাপিলারি টিউবের কোয়েশ্চেন। এটা একটু তোমাদের ক্লাস 9-10 এর বইয়ে দিয়ে হাঁটলে হবে না, এটা ইন্টারের বই, ফার্স্ট ইয়ারের বইয়ের ভিতরে এটা করে দেওয়া আছে। ঠিক আছে, সো আর তারপর মডার্ন ফিজিক্সে রয়ে গেছে হচ্ছে গিয়ে হাবলের সূত্রের জিনিসপত্র। হাবলের সূত্র তো আমরা জানি যে ভেলোসিটির সাথে ডিস্টেন্সের সম্পর্ক, যত দূরে তত ডিস্টেন্স। এখানে জাস্ট ফর্মুলাটা কি এটা জানলেই তো এটা ইমিডিয়েটলি তোমার আনসারটা বের করতে পারবা। ঠিক আছে, এই অসিলেশন 18 নম্বর কোয়েশ্চেন, এটা সলিউশন অ্যাকচুয়ালি বের করতে হয় হচ্ছে এনার্জি কনজারভেশন দিয়ে। ঠিক আছে, সো এখানে অবশ্য এটা আরেকটা জিনিস ভাবে তুমি এটা বের করতে পারো, সেটা হচ্ছে কোয়েশ্চেনে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কোথায়। এখন ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন যেহেতু হচ্ছে ভেলোসিটির রেট অফ চেঞ্জ, যেখানে ভেলোসিটি ম্যাক্সিমাম, ঠিক আছে, যেখানে ভেলোসিটি ম্যাক্সিমাম সেখানে কিন্তু অ্যাক্সেলারেশন মিনিমাম হবে, অ্যান্ড ভাইস ভার্সা। সরণের ক্ষেত্রটাই, যেখানে সরণ সবচেয়ে বেশি তার ভেলোসিটি সেই পয়েন্টে কম। সো এইখান থেকে তুমি ইমিডিয়েটলি পাবা হচ্ছে ভি ইজ ইকাল টু ওমেগা এ, সেই পয়েন্টে ভেলোসিটি। হ্যাঁ, বা এটা এইভাবেও চিন্তা করতে পারো, এক্স ইজ ইকাল টু ওমেগা স্কোয়ার এ। তাহলে ওমেগা যেহেতু কনস্ট্যান্ট, হ্যাঁ, তাহলে না সরি আমি ভুল বলছি, এ ইজ ইকাল টু ওমেগা স্কোয়ার এক্স। এক্স যেখানে ম্যাক্সিমাম সেটা পয়েন্টে কোন পয়েন্ট হচ্ছে, এটা এইভাবে চিন্তা করতে পারো, যেমন ধরো যে একটা স্প্রিং যদি টানতে 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 শেষ মুহূর্তে তার উপর ফোর্স কোথায় ম্যাক্সিমাম হবে, স্ট্রেচ সবচেয়ে বেশি যে জায়গায়, তাহলে এক্স এর ভ্যালু কত হবে এ। তাহলে ওই ফর্মুলায় বসিয়ে দাও ওমেগা স্কোয়ার এ, এই জন্য আনসার হচ্ছে বি। সরি, আমি একটু অসুস্থ ছিলাম ওভার দ্য লাস্ট উইক, এখনো সেটা থেকে পুরোপুরি রিকভার করিনি, এই জন্য থেকে থেকে কাশতে হচ্ছে। একটু আগে বলেছিলাম যে তোমাদের এই লেভেলে এসে লেন্স এখন আর ফ্ল্যাট থাকবে না, লেন্স একটু বাঁকা হবে। ধরো বাঁকা লেন্সের বাঁকা বাঁকা লেন্স আর মিররের জন্য কিরকম আসবে, এটা একটা চার্টের মতো আছে। হ্যাঁ, আমার ফিজিক্স অলিম্পিয়াডের কলিগ জাহাঙ্গীর মাসুদ এগুলো জিনিস খুব ভালোভাবে তিনি তার ছাত্রদের শেখান। আমি তাকে দেখে সবসময় হিংসা করি, কারণ আমারও এগুলো জিনিস ভালো করে জানা নাই। যাই হোক, এটা তোমরা যখন বই ঘাটবে দেখবে যে উত্তরটা, এবং এখানে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে রে ট্রেসিং। রে গুলো কিভাবে পাস করে কিরকম ভাবে বেন্ড হচ্ছে, এই জিনিসটা জানা দরকার। হয়তো তোমাদের অনেক সুবিধা থাকবে যে এই জিনিসগুলো তোমরা মুখস্থ করে তুমি লিখে দিতে পারো, এটা ইয়া হইলে ইয়া হয় সোলাইমানি খোয়াবনামার স্টাইলে। কিন্তু তুমি উপরের পর্যায়ে আননোন প্রবলেম যদি সলভ করতে চাও, এটা শুধুমাত্র এই বিভাগীয় পর্যায়ে না, জাতীয় পর্যায়ে যদি গিয়ে সলভ করতে হয়, তাহলে তোমার রে ট্রেসিং জিনিসটা জানতে পারে। লাইট গেলে কিভাবে গিয়ে কি কোন জায়গায় পড়লে কেমন ভাবে রিফ্লেক্টেড হচ্ছে, লাইটের পাথটা তোমার জানাটা দরকার। আমরা এইবার শেষ কোশ্চেনে চলে এসেছি, সেটা হচ্ছে আলোর ব্যতিচার। আলো না, মানে যে কোনো তরঙ্গের জন্য ব্যতিচার, ইয়াংয়ের পরীক্ষা রয়ে গেছে। এখন গঠনমূলক ব্যতিচার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি দুটো 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 অ্যামপ্লিচিউড দুটো এক্স্যাক্টলি একই রূপ সাথে একটার উপর আরেকটা পড়লে, তাহলে দুটা মানে মোট কথা ধরো দুটো জিনিস যদি উল্টো দিকে আসে তাহলে তাদের নেট ডিসপ্লেসমেন্ট জিরো, আর একই দিকে হলে ম্যাক্সিমাম হবে। তো কখন সেটা হবে, যখন একটা ওয়েভ থেকে আরেকটা ওয়েভের গ্যাপ, পিক টু পিক গ্যাপ হবে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্যের মাল্টিপল, এই জন্য আনসার হচ্ছে এন ল্যামডা। সো আশা করি এই আলোচনা তোমাদের খুব কাজে আসবে। তবে যে জিনিসটা জরুরি, যে প্রশ্ন দেখে ভয়ের কোনো কারণ নাই। তোমরা যদি
তোমাদের সিলেবাসটার সাথে পরিচিতি যদি থেকে থাকে, এটা ইনফ্যাক্ট সেটা এইখানে বলে কোনো কথা না। তোমরা যখন এইচএসসি এসএসসি পরীক্ষার প্রিপারেশন দাও, এ লেভেল ও লেভেল পরীক্ষা দাও, তোমাদের প্রথমেই জিনিসটা খেয়াল করতে এই জিনিসটা তো এইখানে। তো প্র্যাকটিসটা হচ্ছে সবচেয়ে জরুরি, এবং সেই জন্য প্র্যাকটিস শুরু করতে হবে এখন থেকেই। রাখি কালকে করব, পরে করব, সময় বহিয়া যায়, এটা সবসময় বলি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট ইউ হ্যাভ ইজ টাইম অ্যান্ড ইউর ডিটারমিনেশন। থ্যাংক ইউ।